দর্শক স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2018 নিয়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণের বইমেলায়। প্রতিদিন আমরা এই সময় দেখিয়ে থাকি কি ঘটছে বইমেলাতে, কতটি নতুন বই প্রকাশিত হচ্ছে, আর কোন কোন পাঠকরা আসছেন, কোন কোন বইয়ের প্রতি তাদের আগ্রহ। আর মাত্র একদিন বাকি মেলার এই সময়টিতে 21 তারিখের পর থেকে আমরা দেখি সিরিয়াস পাঠকদের ভিড় থাকে মেলাতে, এবং বিশেষ করে শেষ সময়গুলোতে যারা আসেন মাসের শেষ সময় হলেও তারা কিন্তু বই কিনতে এতটুকু কার্পণ্য করেন না। বিশেষ করে আজ এবং কাল সবচেয়ে বেশি বিক্রি হবে, বিশেষ করে যারা পড়াশোনা করেন, যারা বই পড়তে ভালোবাসেন, বই প্রেমীদের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে মেলাতে রয়েছে। এবং দর্শনার্থীদের ভিড় না থাকলেও পাঠকদের যে ব্যাপক ভিড় রয়েছে সেটি বলাই যায়। আমরা শুক্র শনিবারে যে ভিড় দেখেছি কিংবা ছুটির দিনগুলোতে যে ভিড় দেখছি মেলাতে, তার তুলনায় এই ভিড় হয়তো কিছুটা কম, কিন্তু পাঠকদের ভিড়ের কথা বলতে গেলে আজকে সবচেয়ে বেশি পাঠকদেরই ভিড় রয়েছে। সেই সঙ্গে মেলায় এসেছেন লেখকরা, এবং আজকে এবং কালকে তারা আসবেন, প্রকাশকরা থাকবেন সেটি আশা করা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন লেখক, তবে যার সঙ্গে সবার আগে আমি কথা বলবো, রাজধানীর বাইরে থেকে বেশ কয়েকজন লেখক এসেছেন এই মেলাতে, যারা শেষ দিকে এসে থাকেন। আমার সঙ্গে শুভাশিস সিনহা আজকে রয়েছেন, বিশিষ্ট কবি ও লেখক। তার সঙ্গে কথা বলবো মেলার শেষ দিকে আসার কারণটা কি একটু বলবেন প্রথমে? মেলার শেষ দিকে আসার একটাই কারণ, সেটা সব বই চলে আসে মেলায়। শেষ দিকে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বই পাওয়া যাবে, আর সব গুছিয়ে শেষের দিকে সবার একটা জমায়েত থাকে। এই আমেজটা পাওয়ার জন্য এই মেলায় শেষ দিকে আসা। আপনার কি কি বই পাওয়া যাচ্ছে এবারে মেলায়? আমার হাতেই আছে দুটো বই, একটা নয়নতারা দহন দহিতা, দুটো বই আছে। এটা কাহিনী কাব্য, আমি ইংরেজিতে বলি পোয়েটিক ফিকশন আর কি। এটা এক্সপেরিমেন্টাল এক ধরনের ফর্ম। এই দুটো বই বেরিয়েছে বাতিঘর থেকে। আপনি তো থিয়েটার নিয়ে কাজ করছেন, মণিপুরি থিয়েটার নিয়ে আপনি অনেকদিন ধরে কাজ করছেন। আপনার কাছে কি একটু বিস্তারিত জানতে চাইবো আপনার এই কাজগুলো সম্পর্কে। এটা আমি প্রতিষ্ঠা করি আজ থেকে 20 বছর হয়ে গেছে। আমি তো এমনি পড়ালেখা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ, নাট্যতত্ত্ব বিভাগ থেকে। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে ওই দলটা করি। সেখানে আমরা কমলগঞ্জের মধ্যে নিজস্ব স্টুডিও করেছি, সেখানে নাটক হয় মণিপুরি ভাষায় এবং বাংলা ভাষাতেও নাটক হয়। অনেক রিনাউন্ড প্রযোজনা দলটা এখানে আমরা সংগঠিত, খুব ভালো কাজ হচ্ছে আর কি। আর আমার এই দুটো বইও এটা আগামীতে তো নাটক আকারে আসবে, এটা এক্সপেরিমেন্টাল এক ধরনের নাটক আকারে আসবে। আমরা বইমেলাতে যতগুলো বই প্রকাশিত দেখি বিভিন্ন বিষয়ক, রাজনীতি, গবেষণা, গল্প, উপন্যাস, কবিতা, সবচেয়ে কম দেখি নাটকের বই। এবং সাহিত্যের একটি প্রধান ধারা যে নাটক, এটি কিন্তু আমাদের যারা সাহিত্যপ্রেমী তারা মনে হচ্ছে খুব একটা বেশি গ্রাহ্য করেন না। নাটকের বই বেশিরভাগ লোকে পড়েন না, এর কারণটা কি? নাটকের বই না পড়ার একটা কারণও আছে, সেটা হচ্ছে যে নাটকটা মঞ্চে চলে আসে, সবাই ভাবে যে যেটা দেখে ফেললাম বা দেখবো, কষ্ট করে পড়ার এই জন্য একটা ভুল জায়গা কিন্তু আছে। কিন্তু আমার মনে হয় আরেকটা দায়ী, সেটা হচ্ছে আমাদের এখানে নাট্য সাহিত্য তেমন শক্তিশালী না। কিন্তু যারা নাটক লিখেছেন, সেলিম আল দিন লিখেছেন, সৈয়দ শামসুল হক, বা পরের দিকে একটু মামুনুর রশিদ, কয়েকজনের কিছু কাজ ছাড়া নাটক আসলে সেভাবে সিরিয়াসলি নাটক তেমন লেখাও হয় নাই ভালো। আমার মনে হয় যে আগামী দিনে যখন আমরা এখন এক্সপেরিমেন্টাল কাজ করে নাটকটাকে এটা অন্য জায়গায় নেওয়ার চেষ্টা করছি, অনেক তরুণ আছে, এইভাবে যদি লেখা শুরু হতে থাকলে আমার মনে হয় পাঠকদের মধ্যে নাটক বিষয়ে একটা আলাদা আগ্রহ আসবে বলে আমার মনে হয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে নাটককে ঘিরে জানতে চাই, এবং লেখালেখিতে আর কি কি লেখার প্রস্তুতি বা এখন লিখছেন, সামনে প্রকাশ করবেন, এই ধরনের কি কি রয়েছে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা থিয়েটার নিয়ে আছে। থিয়েটার একটা ইনস্টিটিউট গড়ে তোলা, একেবারে গ্রামের ভেতর অন্যরকম একটা ইনস্টিটিউট, সেরকম স্বপ্ন দেখি। ভালো কিছু কাজ করব। আর রেপার্টরি একটা দল, সোল স্পেস বা রিত মঞ্চ নামে একটা নতুন দল হচ্ছে, এটা আমি নেপথ্যে আছে, সেখান থেকে একটা প্রযোজনা সামনে নিয়ে আসবো। আর আরেকটা হচ্ছে যে আমার যেভাবে লিখছি এই ধারাতেই খুব বড় আকারে এই দেশের কনটেক্সটে খুব বিশাল আকারে একটা কাহিনী কাব্য, যেটা 500 থেকে 700 পৃষ্ঠা হবে, এরকম একটা বই লেখার পরিকল্পনা আছে, যেটা বছর দুয়েক সময় লাগবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা থাকলো আপনার পরিকল্পনাগুলো সফল হোক। দর্শক, আমরা কথা বলছিলাম শুভাশিস সিনহার সঙ্গে। আমার সঙ্গে আরও অতিথিরা রয়েছেন যাদের সঙ্গে কথা বলবো এই বইমেলা সম্পর্কে। তবে তার আগে আপনাদেরকে বলে রাখি, প্রতিদিন যেমন নতুন নতুন বই প্রকাশিত হয়, আজকে মেলার শেষ দিনের আগের দিন আজকেও কিন্তু নতুন বই প্রকাশ এবং মোড়ক উন্মোচনের যে মঞ্চ রয়েছে সেখানে মোড়ক উন্মোচনের অনুষ্ঠান আমরা দেখতে পেয়েছি। এখন কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন মাজহারুল ইসলাম, যিনি একই সঙ্গে গবেষক এবং লেখক। তার যে দুটি বই
বই বেরিয়েছে, প্রথমে সেগুলো সম্পর্কে জানবো। মাঝার ভাই, কোন কোন প্রকাশনী থেকে কি কি বই বেরিয়েছে এবার? সমাজ রাজনীতি সেকালে কাল এই বইটি বেরিয়েছে কথা প্রকাশ থেকে। আরেকটি বই দূরে তবু দূরে নয়, এটি অন্য প্রকাশ থেকে বেরিয়েছে। দুটো বই, একটি প্রবন্ধ সংকলন, আরেকটি বই বিশিষ্ট জনদের, অর্থাৎ আমাদের ইতিহাসের বিশিষ্ট মানুষদেরকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অভিপ্রায়ে আমি তাদেরকে নিয়ে লিখেছি। তাদের কারোর সঙ্গে আমার ব্যক্তিগত স্মৃতি আছে, কারোর সঙ্গে আমার চেতনাগত স্মৃতি আছে। তাদের সঙ্গে যেমন মৌলানা ভাসানী, সূর্য সেন, সত্যেন সেন, হেমাঙ্গ বিশ্বাস, উৎপল দত্ত, এরকম আমাদের ইতিহাসের নানা পর্বে অবদান রাখা বিশিষ্ট জনদের নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আমি তাদের সম্পর্কে লিখেছি। আমি বইটা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই। যে বইটি লিখেছেন আপনি, বিভিন্ন ব্যক্তিদের জীবনে আছে, আমি নিজেও দেখেছি। এই যে ইতিহাসের প্রতি আমাদের ভালোবাসা, ইতিহাসের প্রতি আমাদের আগ্রহ, সেটা কি একটু কমে যাচ্ছে? আপনার পাঠকদের আগ্রহ সম্পর্কে আপনি কি বলবেন? ইতিহাস দর্শনবিহীন কোনো লেখকই লেখক না, সে যদি ইতিহাস এবং দর্শনকে উপেক্ষা করে। এখন আপনি বলবেন ইতিহাস দর্শন ভিন্ন, আমার বাংলা সাহিত্যে কোনো বড় লেখক এ পর্যন্ত জন্ম নেয়নি। এসেছে লেখক, অনেক লেখক এসেছে, আসা যাওয়া করছে, স্থায়িত্ব পায়নি। তো লেখক হওয়ার প্রথম কথা হলো ইতিহাসকে জানা, বোঝা, ইতিহাসের নিরিখে বিবেচনা করে বর্তমানকে ধারণ করে রচনা করা। এবং আমরা যেহেতু গল্প উপন্যাস লিখি না, আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের জন্য দর্শন ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমি আরেকটা বই যেটা এখানে আপনাকে বলছি, যে সমাজ ও রাজনীতি সেকালে কাল, এখানে আমি ইতিহাসের নানা পর্বে যে সমস্ত ঘটনাগুলো আছে সেই সব ঘটনাগুলোকে নিয়েই আমি লিখেছি। যেমন জাত প্রথায় শ্রেণী শোষণ, এই যে দীর্ঘদিনের হিন্দু ধর্মের যে বর্ণ বৈষম্য, সেটার যে মূলে যে শ্রেণী শোষণের নিমিত্তে উদ্দেশ্যে কিংবা অভিপ্রায় সমাজের সমাজপতিরা, ব্রাহ্মণরা সমাজে জাত প্রথা আরোপ করেছে এবং এতে করে শ্রেণী শোষণটা নিষ্কণ্টক হয়েছে ধর্মের বাতাবরণে। আবার আরেকটি লেখা আছে এখানে, সেটাও আমার, যেমন এখানে আরেকটি লেখা আছে, বাংলা ও বাঙালি বিদ্বেষ কার্জন। কার্জন কে ছিলেন? আজকেও ঢাকা শহরের বুকে লর্ড কার্জনের নামে কার্জন হল আছে, কিন্তু এই লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন, বাংলাকে খণ্ডিত করেছিলেন। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার পাওয়ার পর উনি তখন সম্ভবত ক্যামব্রিজের ভাইস চ্যান্সেলর ছিলেন। রবীন্দ্রনাথের ভক্তরা লন্ডনে রবীন্দ্রনাথকে সংবর্ধনা দিতে চেয়েছিল, কার্জন বাধা দিয়েছিলেন। কেননা বঙ্গভঙ্গের সঙ্গে রবীন্দ্রনাথের যে অবদান, রবীন্দ্রনাথের যে গান বাঙালিকে উজ্জীবিত করেছিল বঙ্গভঙ্গ প্রতিরোধে। এবং 1905 সালে কার্জন এই ঢাকায় এসেছিলেন। উনি ঢাকায় এসে নবাব সলিমুল্লাহকে দিয়ে 1906 সালে মুসলিম লীগ গঠন করেছিলেন, নবাব আলী চৌধুরী, নবাব সলিমুল্লাহকে দিয়ে। এগুলো ইতিহাসের অঙ্গ। এবং কার্জনের যে বিতর্কিত ভূমিকা, কারণ ভারতবর্ষে অগ্রসর জাতি বলতে আমি বাঙালিদেরকেই আমি চিহ্নিত করব। আনডিভাইডেড ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল কলকাতা, এবং কলকাতা কেন্দ্রিক যে বাঙালিদের চিন্তা চেতনা বিকাশ ঘটেছিল, তাদের মননশীলতা বৃদ্ধি পেয়েছিল, এদেরকে দীর্ঘদিন দমিয়ে রাখা যাবে না, এটা ব্রিটিশ ভাইসরয় উপলব্ধি করতে পেরেই বাংলাকে খণ্ডন করেছিল। এবং 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায়। তার সঙ্গে সঙ্গে বাংলা থেকে, অর্থাৎ কলকাতা থেকে রাজধানী শিফট হয়ে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা মাঝার ভাই, এই যে ইতিহাস নিয়ে গবেষণা করে যে গবেষণা ভিত্তিক বইগুলো লেখা হয়, আপনার মূল্যায়নে আপনি কি বলবেন যে আমাদের এখানে গবেষণা করার জন্য যে পরিমাণ ফান্ড দরকার, পরিবেশ দরকার এবং সময় দরকার, সেটা কি আমাদের গবেষকরা পান কিনা? আমাদের গবেষকরা সেই হিসাবে পায় না, পৃষ্ঠপোষকতা পায় না, এই ধরনের গবেষণা বই পাঠক কেনে না। আমাদের পাঠকরা মধ্যবিত্ত। এখানে শ্রেণী প্রশ্নটা আসবে। শ্রেণী প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মধ্যবিত্ত মানুষ যারা, তারা তাদের নিজের জীবনকে দেখতে চায়, তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা, তার সুখ দুঃখ, তার প্রেম, তার বিরহ, তার বেদনা, এগুলি যে সমস্ত লেখকের বইতে
পাওয়া যায় সেই সব চটকদারি বই পাঠকরাই সর্বাধিক। গবেষণার বই সেই হিসাবে আমাদের দেশে অতটুকু বিকশিত হয় না, অতটুকু। দর্শক, স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলা 2018 নিয়ে সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রাণের বইমেলায়। প্রতিদিন আমরা এই সময় দেখিয়ে থাকি কি ঘটছে বইমেলাতে, কতটি নতুন বই প্রকাশিত হচ্ছে, আর কোন কোন পাঠকরা আসছেন, কোন কোন বইয়ের প্রতি তাদের আগ্রহ। আর মাত্র একদিন বাকি মেলার। এই সময়টিতে 21 তারিখের পর থেকে আমরা দেখি সিরিয়াস পাঠকদের ভিড় থাকে মেলাতে, এবং বিশেষ করে শেষ সময়গুলোতে যারা আসেন, মাসের শেষ সময় হলেও তারা কিন্তু বই কিনতে এতটুকু কার্পণ্য করেন না। বিশেষ করে আজ এবং কাল সবচেয়ে বেশি বিক্রি হবে, বিশেষ করে যারা পড়াশোনা করেন, যারা বই পড়তে ভালোবাসেন, বই প্রেমীদের যে ভিড় সেটি আমরা দেখতে পাচ্ছি আজকে মেলাতে রয়েছে। এবং দর্শনার্থীদের ভিড় না থাকলেও পাঠকদের যে ব্যাপক ভিড় রয়েছে সেটি বলাই যায়। আমরা শুক্র শনিবারে যে ভিড় দেখেছি কিংবা ছুটির দিনগুলোতে যে ভিড় দেখছি মেলাতে, তার তুলনায় এই ভিড় হয়তো কিছুটা কম, কিন্তু পাঠকদের ভিড়ের কথা বলতে গেলে আজকে সবচেয়ে বেশি পাঠকদেরই ভিড় রয়েছে। সেই সঙ্গে মেলায় এসেছেন লেখকরা, এবং আজকে এবং কালকে তারা আসবেন, প্রকাশকরা থাকবেন সেটি আশা করা যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন লেখক, তবে যার সঙ্গে সবার আগে আমি কথা বলবো, রাজধানীর বাইরে থেকে বেশ কয়েকজন লেখক এসেছেন এই মেলাতে, যারা শেষ দিকে এসে থাকেন। আমার সঙ্গে শুভাশিস সিনহা আজকে রয়েছেন, বিশিষ্ট কবি ও লেখক। তার সঙ্গে কথা বলবো মেলার শেষ দিকে আসার কারণটা কি একটু বলবেন প্রথমে? মেলার শেষ থেকে আসার একটাই কারণ, সেটা হচ্ছে সব আমরা অবশ্যই রপ্তানির ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব। রাজনৈতিকভাবে বলে থাকি যে আমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক অনেক ভালো, কিন্তু সেটিকে আমরা এখনো বাণিজ্যে কিন্তু ট্রান্সলেট করতে পারি। এমন ধরনের প্রোডাক্ট নিয়ে বিশ্ববাজারে যেতে চাচ্ছে যার ভ্যালু এডিশন অনেক বেশি। কোন কোন দেশের সঙ্গে আমাদের কোন ধরনের চুক্তি হতে পারে, সেটি উন্নয়নশীল দেশ হলে পিটিএ হতে পারে, বা তাদেরকে ডাব্লিউটিওর আন্ডারেও তাদেরকে ইনফ্লুয়েন্স করা যেতে পারে। আর ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করা মানেই হচ্ছে বেটার স্কিল দরকার। যেভাবে আমাদের ইমেজকে প্রচার করার দরকার ছিল, সেটা আমাদের এমবেসিগুলো ঠিকমতো করছে না। দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর একটি বড় অংশই তরুণ। বিশাল এই জনগোষ্ঠীর কর্মসংস্থানের সব থেকে ভালো উপায় অনলাইন ভিত্তিক পেশা। যারা স্টার্ট আপ করে কাজ করছে কিংবা একটা ছোট ছোট কোম্পানি ক্রিয়েট করে কাজ করছে, তারা অনেক দূর এগিয়ে যাচ্ছে, বড় বড় কাজগুলো নিয়ে আসতে পারছে। আপনি যখন ভালোভাবে ট্রেন আপ না হয়ে বাইরের একটা কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাচ্ছেন, কাজটা ভালো মতো করে ডেলিভারি দিতে পারছেন না, এক্ষেত্রে দেশেরও একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হয়ে যায়। যে কোনো ডিসিপ্লিন এবং যে কোনো ব্যাকগ্রাউন্ডের থেকে আসতে পারে, কারণ আমরা একজন লোককে আমরা তৈরি করে নিই, শুধু ভালো ইংলিশ জানা লাগবে। দেশে এখন 5 লাখেরও বেশি আইসিটি ফ্রিল্যান্সার রয়েছেন বিশ্বব্যাপী অনলাইন মার্কেট প্লেসে, যাদের অবদান মাত্র 16%। স্বাগত জানাচ্ছি প্রাণের বইমেলায়। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ক্রমশই পাঠকদের সমাগম বাড়ছে। আজকে এবং কালকে যতক্ষণ পর্যন্ত মেলা খোলা থাকবে, অর্থাৎ মেলা শেষ না হচ্ছে, এই ফেব্রুয়ারির শেষ প্রহর পর্যন্ত আমরা দেখতে পাবো পাঠকদের এই ভিড় বাড়তেই থাকবে এবং ক্রমশই বাড়বে বইয়ের বেচাকেনা। আমার সঙ্গে রয়েছেন শ্রাবণ প্রকাশনীর রবিন হাসান। রবিন ভাই, এই কদিন বেচাকেনা কেমন হচ্ছে, আর কোন ধরনের পাঠকদের এবার আপনি বেশি দেখছেন? এবার পাঠকও বেশি, বেচাকেনাও বেশি, এবং আমার মনে হচ্ছে বইও বেশি। যে কোনো সময়ের তুলনা বছরের চেয়ে এবার বইও বেশি প্রকাশ পেয়েছে। আমার মনে হচ্ছে যে এবার বইমেলা অনেকটা ভালো। একটা দিন শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে খারাপ গিয়েছিল, কিন্তু এছাড়া ভালো। আপনার প্রকাশনী থেকে এবার কি কি বই এসেছে? আর আপনি তো নতুনদের বই অনেক বের করেন, এবার কাদের কাদের বই বের করেন? এবার আমরা বেশ কয়েকজন নতুনের বই প্রকাশ করেছি। তো তাদের মধ্যে অনেকের ভালো বই আছে, অনেকের একদম র বইও আছে। আমরা যেটা চাচ্ছি যে তরুণরা যে লেখে, একটা বই লিখলেই তো সে আর বিখ্যাত হয়ে যাবে না, তার একটা চর্চার জায়গা থাকা দরকার। আমরা সেই চর্চার জায়গাটা তৈরি করে দিচ্ছি, এবং এই চর্চার কারণে আমরা দেখেছি যে আপনি দেখেন যে আমরা 90 সালে 90-এর দশকের যারা লেখক কবি ছিলেন, তাদের অধিকাংশের বই আমরা ছেপেছিলাম, গল্প, উপন্যাস, প্রবন্ধ। তো তারা কিন্তু এখন বাংলাদেশের অনেক বড় লেখক। মানে কে বড় লেখক হবে এটা আগে থেকে আমরা নির্ধারণ করতে পারি না, পরে চর্চার ফলে অনেকে বড় লেখক হতে পারে। বই বের করাটা চর্চা নাকি লেখালেখি করাটা নিয়মিত চর্চা? আপনি কোনটাকে প্রেফার করবেন? প্রথমত আমি বই লেখা, বই প্রকাশ করাটাকে কোনো চর্চার জায়গা মনে করি না।
প্রথমত আমরাও যখন লিখেছি, প্রচুর লিখেছি, সেটা পত্রপত্রিকার সময় লিখেছি। এখন আমরা পত্রপত্রিকায় লিখি, যে পরিমাণ লেখা আমার নিজেরও থাকে সেগুলো দিয়ে আমি বই ছাপাই না। কারণ বই ছাপানোর জন্য একটা বই পাঠক কেন কিনবে টাকা দিয়ে, এবং একটা বই মলাটবদ্ধ হওয়ার আগে এই বইটার ভিতরে আসলে কি কি থাকা দরকার পাঠকের জন্য, সেই জিনিসগুলো নিশ্চিত করা দরকার। যে পাঠক একটা বই টাকা দিয়ে কিনছেন এবং তার যদি কোনো বিকাশে কাজ না লাগে, তার যদি কোনো কাজে না লাগে, তাহলে এই বইটা আমরা কেন ছাপবো এবং কেন প্রকাশ করব। তো আমি বলি যে আগে আপনার প্রচুর লেখা ছাপা দরকার, প্রচুর লেখা প্রকাশ করা দরকার, এবং পাঠকের মতামত যারা আমরা আজকে দেখছি যে অল্প একটু লিখে, কেউ পত্রপত্রিকায় না লিখে, কেউ ফেসবুকেও না লিখে হঠাৎ করে একটা বই ছাপাতে আসছেন এবং টাকা পয়সা দিয়ে তারা বই ছাপাচ্ছেনও, কিন্তু আসলে এটা কোনো লেখালেখির চর্চার জায়গা নেই। আমরা যদি দেখি যে আমাদের দেশে বিখ্যাত লেখক কবিদেরও, তাদের কিন্তু সবারই বই বেরিয়েছিল অনেক পরে। যদি আপনি জীবন্ত দাশের কথাও বলি, তাদের সময় কিন্তু বইমেলা ছিল না। আপনি একটা অবাক করার বিষয় হচ্ছে যে বাংলা সাহিত্যে যারা বিখ্যাত, তাদের কারো সময়ই কোনো বইমেলা ছিল না, কিন্তু তারা অনেক বড় বিখ্যাত লেখক হয়েছে। তো আমাদের লেখকদেরও সেটা ভাবা উচিত যে শুধুমাত্র বইমেলা আসলেই বই লিখতে হবে না, বই প্রকাশ করতে হবে না। সারা বছর সে চর্চা করলে একটা সময় সে বই লিখবে এবং প্রকাশক খুঁজে গিয়ে তার বই প্রকাশ করবে। প্রকাশক হিসেবে আপনি অনেক সাহসী, আপনাকে আমরা সেভাবেই চিনি। এই যখন লেখকরা ধরেন, বা লেখক না যারাই তাদের লেখা প্রকাশ করতে চায়, অনেকে দেখি ফেসবুকের স্ট্যাটাসগুলো তারা বই হিসেবে প্রকাশ করতে চায়, তো এই বিষয়ে প্রকাশকদেরও তো কিছু দায়বদ্ধতা থাকা উচিত। একজন এসে কোনো ধরনের ক্ষমতা বা টাকার কথা বললেই কি তার বই প্রকাশ করা উচিত? প্রকাশকরা কি করতে পারেন এই ব্যাপারে? আমি তো সর্বোচ্চ চেষ্টা করি যে একটা বই সম্পাদনা করে ছাপানোর। আমরা ভুল বানানোর জন্য না বই ছাপা হয়, বইয়ের জন্য বাধাই ভালো হয়, প্রচ্ছদ ভালো হয়। ফলে ফেসবুক স্ট্যাটাস নিয়ে আসলেই যে আমরা বই ছাপাচ্ছি সেরকম ঘটনা আমার ঘটেনি। অন্যান্য প্রকাশনী থেকে কি বের হয়নি? আপনি কি দেখেননি? আপনি ধরেন, আমরা যদি বাংলাদেশের বইমেলার বাইরেও কলকাতার বইমেলার কথা চিন্তা করি, অন্যান্য বইমেলার চিন্তা করি, আপনি বহু ধরনের বই প্রকাশিত হয়, এবং এইসব যে আবর্জনা যাকে বলে, সে আবর্জনার সংখ্যা সবচেয়ে বেশি, এবং সেগুলো কিন্তু একটা সময় বাতিল হয়ে যায়। ধরেন এই লেখকরা বইমেলার পরে আপনি এদের অনেকের নামই শুনবেন না, এবং এরা লেখালেখি যে করতেছে সারা বছর, তার কোনো চর্চার জায়গায় থাকবে না। ফলে এরকম আবর্জনা কিন্তু সারা দুনিয়াতে প্রকাশিত হচ্ছে, কিন্তু আবর্জনার মধ্যে থেকে কোন গাছটি ভালো, যত্ন করে আপনার করা, কোন ফুলটি ভালো, কোন ফলটি ভালো, সেটি বের করার কাজ হচ্ছে প্রকাশকের। ফলে আমি তো চেষ্টা করেছি আমার 20 বছর প্রকাশনা জীবনে সবচেয়ে ভালো লেখকদের এভাবে বাছাই করে বের করার চেষ্টা করেছি। আচ্ছা, লেখালেখি কি এখন সিন্ডিকেট ভিত্তিক কিনা, বিশেষ করে বই প্রকাশ করা? আমি একটু, আমার সাথে কয়েকজন তরুণ লেখক রয়েছেন, তাদের কথা শুনে আপনার কাছে আবার আসবো। আমার সঙ্গে রয়েছেন কবি পথিক রানা। আপনার বইটি সম্পর্কে বলবেন, এবং যে প্রশ্নটি ছিল আমার, যে বই প্রকাশ করা এটি কি একটি সিন্ডিকেটের বিষয় কিনা এখন? সিন্ডিকেটের মাধ্যমে আপনার বইটি সম্পর্কে বলুন, প্রকাশিত। না, আমার বইটি আসলে সিন্ডিকেটের মাধ্যমে যায়নি। কারণ হলো প্রথম প্রকাশনা 2016-তে আমি একটা কবিতার বই এনেছিলাম। ওই সময় একটা সিন্ডিকেটের হাতে আমি পড়েছিলাম। বাট এখন আস্তে আস্তে আমার লেখার মান উন্নত হচ্ছে, যার কারণে একটা জেব্রা ক্রসিং প্রকাশনী, ওনাকে আমি পাণ্ডুলিপি দিয়েছি। উনি আমাকে বিনা খরচে বা উইদাউট ঝামেলায় আমাকে বইটা প্রকাশ করতে সাহায্য করেছে। আপনার বইটির নাম একটু ব্যাখ্যা করে বলবেন? জি, আমার বইটির নাম নির্বাসিত যাযাবর। অ্যাকচুয়ালি আমি পথের কাব্য লিখে থাকি। অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা বাউল বাস করে। আমি সেই বাউলটাকে মানে খুঁজে বের করে আমার কবিতায় রূপ দিতে চেষ্টা করেছি আর কি। তো এটাই হলো আবার কবিতার মূল প্রতিপাদ্য। আর জীবন, বাস্তবতা, স্বাধীনতা, দেশপ্রেম, ভালোবাসা, এগুলো তো থাকছে আমার বই। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। সৈয়দ মীর নজরুল ইসলাম, আপনার কি বই বেরিয়েছে, বইটি সম্পর্কে একটু বলবেন? মানুষের কথা রয়েছে, দেশের কথা রয়েছে। বইটিতে আমি রেখেছি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি লেখা রয়েছে, ইমাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি লেখা রয়েছে। এই বইটিতে রয়েছে আমার জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একাধিক লেখা রয়েছে বঙ্গোত্তম, বিশ্বের উন্নয়নের রোল মডেল, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা রয়েছে। নজরুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় নুরুল শিপার খানকে আপনি মাইক্রোফোনটি যদি দিয়ে দেন, তার বইটি সম্পর্কে জানতে চাই। এবং যেটি আমি বলছিলাম যে লেখালেখি বা সাহিত্য চর্চাকে এখন একটি সিন্ডিকেটের ভেতরে হয় কিনা।
এই বিষয়টা আমি মোটামুটিভাবে বুঝতে পারছি আচ্ছা। যে হ্যাঁ কিছুটা হলেও সিন্ডিকেটের মাধ্যমে তৈরি হচ্ছে, আচ্ছা। যার কারণটা আমি বুঝতে পারছি যে আমরা যারা নতুন নবীন এবং তরুণ লেখক আছি এদের মাঝে কিন্তু অনেক লেখক আছে যারা খুব বেশি ভালো লিখে, বাট তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না। কারণ একটাই যে প্রকাশকরা এখন পুরোপুরি বিজনেসে পরিণত হয়ে গেছে। তারা বিজনেস নিয়ে চিন্তা, কারণ তারা দেখে যে আমি যদি একটা লেখকের পিছনে 5 লক্ষ টাকা খরচ করি তো সেই লেখক পরবর্তীতে ওই টাকাটা আমার তুলতে পারলে কাজ হবে, কিন্তু আমার মতো একজন নুরুল শিপারের বই যদি সে বের করে আচ্ছা। সো তার পুঁজি উঠবে কিনা সেটাই তার সন্দেহ। শিপার ভাই, আমি রবিন ভাইয়ের কাছে চলে আসি। প্রকাশকের বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তর দিক, তারপর আমার সময় আসলে শেষ হয়ে যাচ্ছে। যে আমি বলি যে প্রকাশক কিন্তু আসলে বিজনেসম্যানই, যে প্রকাশকরা আমরা বলছি যে প্রকাশক বিজনেসম্যান হয়ে উঠছে। প্রকাশক আসলে প্রথমত সে বিজনেসম্যান, সে ব্যবসা করার জন্য এখানে আসে এবং সে তার মূল টার্গেট হচ্ছে ব্যবসা করা। তো ব্যবসা করার পাশাপাশি সারা পৃথিবীতে প্রকাশনা ব্যবসাটাই একটু আলাদা, যে আপনি আসলে কাকে নিয়ে ব্যবসা করছেন। কেউ মাছের ব্যবসাও করে, কেউ পুঁটি মাছের ব্যবসাও করে, কেউ ইলিশ মাছের ব্যবসাও করে। তো প্রকাশকের কাজ হচ্ছে ভালো একটা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতির কোন দিকে যাচ্ছে সেই জিনিসটা কিন্তু তার বুঝতে হবে এবং তার লেখকদেরকে সেইভাবে সে চিহ্নিত করবে যে কোন ধরনের বই সে ছাপলে একটা জাতির অন্তত উন্নতি হয় সেদিকটা। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রবিন আহসানের সঙ্গে, শ্রাবণ প্রকাশনীর প্রকাশক। আমরা নানান বিষয় নিয়ে কথা বলছিলাম। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাণের বইমেলার আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে বইমেলার শেষ দিনে। বইয়ের সঙ্গে থাকুন, সময়ের সঙ্গেই থাকুন।